উচ্চ মাধ্যমিক শিক্ষার্থী তথা পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমরা যারা 2026 এবং 27 সেশনে তোমরা যারা পরীক্ষা দিতে চলছো, হ্যাঁ তোমাদের চতুর্থ সেমিস্টার ফোর্থ সেমিস্টারে যারা পরীক্ষা দিতে চলছো এবং এবং তোমাদের যাদের পরিবেশ বিদ্যা রয়েছে, এই পরিবেশ বিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ ইভিএস এর তোমাদের ফোর্থ সেমিস্টারে দেখো তোমাদের সিলেবাসে কি কি রয়েছে, কোনো কিছু নতুন করে কোনো কিছু যুক্ত হয়েছে কিনা, না সেই গতবারের সিলেবাসই রয়েছে। অবশ্যই এক ঝলক দেখে নাও তোমাদের সম্পূর্ণ সংযোজিত নিউ সিলেবাস। তো চলো দেখে নেওয়া যাক তোমাদের সিলেবাস সম্পূর্ণ, আমি বলে দেবো এক এক করে। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক 2027 সেশনের দেখো পর্ষদ অনুসারে কিন্তু এই সিলেবাস লিখিত হয়েছে, মানে পর্ষদ থেকে দিয়েছে। সেই পর্ষদের সিলেবাস আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তবে কোন চ্যাপ্টারে কোনগুলো রয়েছে এবং দেখো যে তোমাদের নম্বর বিভাজন, সেই নম্বর বিভাজন আমি বলে দেব। দেখো তোমাদের সাজেশন, দেখো সাজেশনের মধ্যে রয়েছে পরিবেশ বিদ্যা এনভায়রনমেন্টাল স্টাডিজ পিডিএফ পাবে কিভাবে, ইবুক তোমরা কি করে পাবে। চলো তোমাদের দ্বাদশ শ্রেণীর ফোর্থ সেমিস্টারের সম্পূর্ণ দেখে নাও তোমাদের পরিবেশ বিদ্যা ফোর্থ সেমিস্টার। এবং তোমাদের প্রশ্নের মান কিন্তু 2 থাকবে আর 6 নম্বরে থাকবে। তো দেখো সম্পূর্ণ, তবে টোটাল যে তোমাদের 6 নাম্বারে থাকবে এমন কোনো কথা নেই, 4-এর সঙ্গে তোমাদের 2 যুক্ত হতে পারে, এরকম করে হতে পারে। চলো আমরা সিলেবাসে দেখে নিচ্ছি আমি তোমাদের সম্পূর্ণ সিলেবাসে রয়েছে। দেখো সূচিপত্রের মধ্যে আমি তোমাদের প্রথমে বলবো অধ্যায়। প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। আর আরেকটা কথা তোমরা কান খুলে শুনে নাও, যারা 2026 সালে এই, যারা পরীক্ষা দিয়েছে ফোর্থ সেমিস্টার যারা পরীক্ষা দিয়েছে, দেখো পর্ষদের অর্থাৎ বোর্ড থেকে পর্ষদ থেকে যে মডেল কোশ্চেন পেপার বেরিয়েছিল, তার থেকে কিন্তু তেমন কোনো কোশ্চেন কমন পড়েনি। কিন্তু আমার পিডিএফ যারা নিয়েছো বা যারা নিয়েছেন, তারা কিন্তু 100-এর মধ্যে 100% আপনারা কমন পেয়েছেন এই 2026 সালের ফোর্থ সেমিস্টারে যারা পরীক্ষা দিয়েছেন। তো দেখুন, আশা করি এবারেও আপনারা যারা 2026 এবং 27 সেশনে তোমরা ফোর্থ সেমিস্টারে নতুন করে যারা পরীক্ষা দেবে, তোমরাও কিন্তু ফুললি তোমরা কমন পেয়ে যাবে। উত্তর সহ তোমাদের কিন্তু আমি পিডিএফ প্রোভাইড করব। কি করে পাবে অবশ্যই এই ভিডিওতেই বলবো। দেখো অধ্যায় রয়েছে পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ, ঠিক আছে। আর সেকেন্ড অধ্যায়ের মধ্যে রয়েছে পরিবেশ আইন ও ব্যবস্থাপনা এবং গুরুত্বপূর্ণ এবং তথ্য রয়েছে, ঠিক আছে। চলো দেখে নেওয়া যাক। তোমাদের দেখো 2 নম্বরে থাকবে আর 6 নম্বরে থাকবে। 2 নম্বরে দেখো পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ, এই অধ্যায় থেকে থাকবে। দেখো তোমাদের অধ্যায় থেকে থাকবে তোমাদের 2 নম্বরের থাকবে 4টি, মানে 8 নম্বর থাকবে। আর 6 নম্বরে থাকবে 2টি, 6 নম্বরে থাকবে 2টি, অর্থাৎ 12 নম্বরে হয়ে গেল তোমাদের কিন্তু এখানে 20 নম্বর হয়ে গেল। এরপরে দেখো রয়েছে তোমাদের অষ্টম অধ্যায়, এটা সপ্তম অধ্যায়, এটা অষ্টম অধ্যায়। দেখো আর চ্যাপ্টার হিসাবে তোমরা চ্যাপ্টার 1 ভাবতে পারো, চ্যাপ্টার 2 ভাবতে পারো, কোনো ব্যাপার নয়। তবে সপ্তম অধ্যায় এবং অষ্টম অধ্যায় এখান থেকে রয়েছে পরিবেশ আইন ও ব্যবস্থাপনা। এখান থেকে 2 নম্বরে থাকবে 4টি, মানে একই রকম থাকবে। অর্থাৎ মোট থাকবে তোমাদের কিন্তু 20 নম্বরের, অর্থাৎ টোটাল থাকছে তোমাদের 40 নম্বরের। আর 10 নম্বরে থাকবে তোমাদের প্রজেক্ট বা প্রকল্প। চলো দেখে নেওয়া যাক। দ্বাদশ শ্রেণী 12 ক্লাসের ফোর্থ সেমিস্টার। দেখো ইভিএস ফুল মার্কস 40। আমরা দেখে নিচ্ছি কোড নাম্বার তোমরা জানো। সূচিপত্র, এই সূচিপত্রের মধ্যেই তোমাদের রয়েছে দেখো ফোর্থ সেমিস্টার। এখান থেকে প্রথমেই বললাম 20 নাম্বার থাকবে। চলো প্রথম সপ্তম অধ্যায় প্রথমেই বলেছিলাম পরিবেশ দূষণ ও দূষণ নিয়ন্ত্রণ। এখান থেকেই রয়েছে বায়ু দূষণ। আমরা জানি বায়ু দূষণের উৎস, মানে বায়ু দূষণের কারণ কি, বায়ু দূষণের প্রভাব বা ফলাফল কি হতে পারে, নিয়ন্ত্রণ, বায়ু দূষণ হলে আমরা কি কি নিয়ন্ত্রণ হিসাবে ব্যবস্থা গ্রহণ করতে পারি। ওজোন স্তরের ক্ষয় রয়েছে বা ওজোন ডিপ্লেশন রয়েছে। আর রয়েছে এর প্রভাব রয়েছে গ্রিনহাউস প্রভাব রয়েছে বা গ্রিনহাউস এফেক্ট রয়েছে। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা ভূ উষ্ণায়ন কাকে বলে, এর প্রভাব, এর ফলাফল যা বলো না কেন তোমাদের, এগুলো কিন্তু রয়েছে তোমাদের গ্লোবাল ওয়ার্মিং এর মধ্যে। এরপরে রয়েছে পরিবেশগত বায়ু মানের মানদণ্ড। ওকে, এখান থেকে কিন্তু কোশ্চেন থাকে। এরপরে রয়েছে তোমাদের দেখো জল দূষণ, ওয়াটার পলিউশন। তো এই ওয়াটার পলিউশনের মধ্যে রয়েছে জলদূষণের উৎস কি রয়েছে, এর প্রভাব, জলদূষণের ফলাফলে কি হতে পারে। আর জলদূষণের অর্থাৎ জলবাহিত কি কি রোগ রয়েছে, সেই রোগগুলো সম্পর্কে জানতে হবে। কি করে জল দূষণকে নিয়ন্ত্রণ করা যায়। এরপরে 6 রয়েছে জলের মানের
পরামিতি বা দেখো মানদণ্ড, বিশেষ করে জলের গুণগত মানদণ্ড রয়েছে। এরপরে রয়েছে মৃত্তিকা দূষণ বা সয়েল পলিউশন। এই সয়েল পলিউশনের মধ্যে রয়েছে সয়েল পলিউশনের উৎস কি, প্রভাব কি রয়েছে, মানে মৃত্তিকা দূষণের নিয়ন্ত্রক ব্যবস্থা কি রয়েছে। চলো আমরা দেখে নিচ্ছি পরের কোয়েশ্চেন। দেখো আমরা পরের কোশ্চেনের মধ্যে দেখে নিচ্ছি মাটির গুণমান সূচক, মানে পরের সিলেবাস মাটির গুণমান সূচক। এরপরে রয়েছে দেখো তোমাদের শব্দ দূষণ, মানে রয়েছে সাউন্ড পলিউশন। এই সাউন্ড পলিউশনের মধ্যে রয়েছে শব্দ দূষণের উৎস রয়েছে, মানে কারণ অথবা কারণ বলতে পারে, কারণ রয়েছে। এরপরে রয়েছে শব্দ দূষণের প্রভাব রয়েছে, ফলাফল রয়েছে। এরপরে রয়েছে শব্দ দূষণ কি করে নিয়ন্ত্রণ করা যায়। তারপরে চলো রয়েছে 10-এ শব্দ দূষণের পরিমাপক ও নিরাপদ মাত্রা কত হতে পারে, মানে কত আর ডেসিবেল, দেখো কত ডেসিবেল হলে মানে শব্দ দূষণ নিরাপদ রয়েছে, আর কত ডেসিবেল বেশি হলে শব্দ দূষণ মানুষের ক্ষতি করতে পারে। তারপরে রয়েছে দেখো নিরাপদ অঞ্চলে কিংবা বসতি অঞ্চলের শব্দ দূষণের মাত্রা কত, শিল্পাঞ্চলের শব্দ দূষণের মাত্রা কত, স্কুল থেকে বা বিদ্যালয় থেকে কিংবা হাসপাতাল থেকে কত মিটার দূরে মানে শব্দ দূষণ মানে কত থাকা দরকার, এগুলো রয়েছে। এরপরে রয়েছে দেখো তোমাদের বিকিরণ দূষণ রয়েছে, ভিবিআই বিকিরণ জনিত দূষণ। কার্বন ট্রেডিং রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, গতবার কিন্তু অর্থাৎ 2026 সালে তোমাদের এখান থেকে কোশ্চেন দিয়েছিল। এরপরে রয়েছে দেখো কার্বন পদচিহ্ন, কার্বন ফুটপ্রিন্ট, এখান থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের। এরপরে রয়েছে দেখো তোমাদের দূষণ সম্পর্কিত রোগ, অর্থাৎ অর্থাৎ যে বিভিন্ন যে দূষণগুলো রয়েছে, জল দূষণ রয়েছে, বায়ু দূষণ রয়েছে, মৃত্তিকা দূষণ রয়েছে, বিকিরণজনিত দূষণ রয়েছে। এই দূষণের ফলে মানে কি কি রোগ হতে পারে, কি কি প্রবলেম হতে পারে মানুষের শরীরে। তো দেখো এরপরে রয়েছে দুর্যোগ, দেখো ডিজাস্টার বা দুর্যোগ রয়েছে। এই ডিজাস্টার বা ডিজাস্টার যাই বলো, এই দুর্যোগের মধ্যে রয়েছে প্রাকৃতিক দুর্যোগ, যেটি সম্পূর্ণ প্রকৃতির দ্বারা কিন্তু সংগঠিত হয়। এরপরে রয়েছে মনুষ্য সৃষ্ট দুর্যোগ, মানুষের দ্বারা কোন কোন ধরনের দুর্যোগ হতে পারে। এরপরে রয়েছে আধা প্রাকৃতিক দুর্যোগ, আধা 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 প্রাকৃতিক দুর্যোগ, অর্থাৎ যে দুর্যোগ কিছুটা প্রকৃতি করবে আর কিছুটা মানুষ করবে, তাকে বলা হয় আধা প্রাকৃতিক দুর্যোগ। এরপরে রয়েছে দেখো তোমাদের 16 দূষণ হ্রাস ও পরিবেশগত মান উন্নয়নের কৌশল রয়েছে, পরিচ্ছন্ন উন্নয়নের ব্যবস্থাপনা রয়েছে। দেখো ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম, এই ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম খুবই গুরুত্বপূর্ণ। আমি গতবার বলেছিলাম কোশ্চেন দেবে, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন দিয়েছে। এই যে বিকিরণ থেকে তোমাদের বলেছিলাম কার্বন ট্রেডিং, কার্বন ফুটপ্রিন্ট, এইসব জায়গা থেকে কিন্তু গতবার আমি বলেছিলাম 100% কোশ্চেন দেবে, তো 100% কোশ্চেন দিয়েছে। এবং তোমরা পরিবেশবিদও কিন্তু 100% কোশ্চেন তোমরা পেয়েছো। ওকে, যারা পিডিএফ নিয়েছো, পিডিএফ এ কিন্তু সব উত্তর সহ কিন্তু রয়েছে। কি করে পিডিএফ পাবে সেটাও বলবো। দেখো এরপরে রয়েছে দেখো তোমাদের দূষণ পর্ষদ পর্যবেক্ষণ, দূষণ পর্যবেক্ষণ এবং নিয়ন্ত্রণের নিয়ন্ত্রক কাঠামো রয়েছে, কেস স্টাডি রয়েছে। দেখো ভিবিআই রয়েছে, ভিবিআই গঙ্গা অ্যাকশন প্ল্যান, যাকে বলা হয় গ্যাপ, জিএপি গ্যাপ, গঙ্গা অ্যাকশন প্ল্যান রয়েছে, গঙ্গা কর্ম পরিকল্পনা রয়েছে, যমুনা কর্ম পরিকল্পনা রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এক্সারসাইজ রয়েছে, আমার পিডিএফ এ সব পেয়ে যাবে। এরপরে তোমাদের রয়েছে দেখো তোমাদের রয়েছে অষ্টম অধ্যায়, অষ্টম অধ্যায়ের মধ্যে রয়েছে পরিবেশ আইন। এরপরে রয়েছে দেখো ও ব্যবস্থাপনা, এখান থেকে তোমাদের কিন্তু 20 নাম্বার থাকবে। ঠিক আছে, প্রথমেই বলেছিলাম টোটাল 40 নাম্বারের, দুটি অধ্যায় মিলে 40 নাম্বারের। দেখো এখানে আমরা প্রথমেই পাচ্ছি পরিবেশ ব্যবস্থাপনার ধারণা। দেখো পরিবেশ ব্যবস্থাপনার ধারণা বলতে দেখো মেইনলি এখানে বলা যায় পরিবেশ ব্যবস্থাপনার ধারণার মধ্যে রয়েছে পরিবেশ ব্যবস্থাপনার কোনো প্রয়োজন আছে কি নেই, পরিবেশ ব্যবস্থাপনা এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্টের পরিবেশ ব্যবস্থাপনার কোনো প্রয়োজন আছে কি নেই, অবশ্যই আছে। সেই দিকগুলো তোমাদের পড়তে হবে, যেহেতু তোমাদের 2 নাম্বার এবং 6 নাম্বারে কিন্তু ব্রড মানে শর্ট টাইপ কোশ্চেন থাকবে, আর অন্যদিকে থাকবে তোমাদের রচনাধর্মী বা রচনাধর্মী বা লিখিত মানে ডিটেলস আর কি। ঠিক আছে, রচনাধর্মী বা বিশ্লেষণাত্মক প্রশ্ন থাকবে তোমাদের 6 নাম্বারে। তবে প্রথমে আমি বলেছিলাম 3+3 হতে পারে। ওকে, তারপরে 4+2 হতে পারে, তারপরে 5+1 হতে পারে। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের থাকবে, এটা তোমাদের মাথায় নিয়ে কিন্তু এগোতে হবে। এরপরে সেকেন্ড রয়েছে
দিক, পরিবেশ ব্যবস্থাপনার সামাজিক দিক রয়েছে, অর্থনৈতিক দিক রয়েছে ও নৈতিক দিক রয়েছে। এরপরে 22 বর্জ্য ব্যবস্থাপনা। দেখো ওয়েস্ট ম্যানেজমেন্ট, ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্যে তোমাদের রয়েছে কঠিন বর্জ্য রয়েছে। তোমরা ক্লাস 10 এ পড়েছো, কিন্তু চিন্তা করে দেখো তোমরা কিন্তু তোমরা যখন ক্লাস 10 এ পড়তে, মাধ্যমিক তো তোমরা যখন দিয়েছো তখন কিন্তু পড়েছো বর্জ্য ব্যবস্থাপনা। কঠিন বর্জ্য রয়েছে, তরল বর্জ্য রয়েছে, জৈব চিকিৎসা বর্জ্য রয়েছে, আর বিপজ্জনক বর্জ্য রয়েছে। ওকে, এগুলো রয়েছে 4R ব্যবস্থাপনা, কি সঙ্গে 3Rও পড়বে, 3Rও পড়বে। এরপরে রয়েছে দেখো, গতবার বলেছে এখান থেকে কোশ্চেন দেবে, এখান থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে পরিবেশ সংক্রান্ত আইন। দেখো এখানে রয়েছে ভারতীয় বন আইন 1927, বন্যপ্রাণী সুরক্ষা আইন 1972 সাল। এরপরে রয়েছে জল আইন, ওয়াটার আইন 1974 রয়েছে, ওয়াটার অ্যাক্ট। এরপরে রয়েছে জল কর আইন, জল মানে ওয়াটার ট্যাক্স অ্যাক্ট রয়েছে 1977 সালে। অরণ্য মানে ফরেস্ট কনজারভেশন ফরেস্ট রিজার্ভ অ্যাক্ট রয়েছে দেখো 1980 সালে। এরপরে রয়েছে দেখো বায়ু আইন রয়েছে 1981 সালে, এয়ার অ্যাক্ট। এরপরে রয়েছে দেখো পরিবেশ সুরক্ষা আইন 1986 সালে, খুবই খুবই ভাইটাল এবং গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে মোটর ভেহিকল আইন 1988 সালে, খুবই খুবই গুরুত্বপূর্ণ। পাবলিক বা জনসংখ্যা দায় বীমা আইন রয়েছে, শব্দ দূষণ বিধি আইন রয়েছে 2000 সালের। আর জৈবিক বা জীব বৈচিত্র্য আইন, জৈবিক বা জীব বৈচিত্র্য আইন রয়েছে 2002 সালে, এটিও কিন্তু খুব ভাইটাল। এরপরে রয়েছে তোমাদের পরিবেশ ব্যবস্থাপনার পদ্ধতিগুলো রয়েছে, আর অনুশীলন বা এক্সারসাইজ রয়েছে। আর আরেকটা কথা বলে দিচ্ছি তোমাদের, দেখো তোমাদের কিন্তু কোর্স দেখো কোর্স রয়েছে ইবি এনভায়রনমেন্টাল স্টাডিজ এর মধ্যে, প্রজেক্ট রয়েছে, প্রকল্প। এখান থেকে তোমাদের 20 নাম্বার থেকে, অর্থাৎ দেখো থার্ড সেমিস্টার রয়েছে 10, আর ফোর্থ সেমিস্টারে রয়েছে 10, মোট থাকে তোমাদের 20 নাম্বারের। তো 20 নাম্বারের মধ্যে কি কি রয়েছে তোমরা একবার দেখে নাও। সরি। তো এগুলো তোমাদের রয়েছে। তো তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের টোটালি তোমরা পরিবেশবিদ্যা, আমি তোমাদের 40 নম্বরে তোমাদের ফোর্থ সেমিস্টারের আমি তোমাদের সিলেবাস কভার করে দিলাম। এরপরে তোমরা পার্ট টু পার্ট, অর্থাৎ প্রত্যেকটি ক্লাসে কিন্তু তোমরা যারা পিডিএফ নেবে, তোমরা যারা পিডিএফ নিতে চাইছো, দেখো তোমাদের ফোর্থ সেমিস্টার 2026-27 সেশনে, আমি প্রথমেই বলে দিচ্ছি 2026 এবং 27 সেশনে তোমরা যারা এই পিডিএফ নেবে, তোমরা কিন্তু 7890404016 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। আর হোয়াটসঅ্যাপ করবে, তবে তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে 9062386679, এই নাম্বারে তোমাদের কিন্তু মানে পেমেন্ট করতে হবে। আর এই পিডিএফ এর জন্য তোমাদের রেখেছি 105 টাকা। এই 105 টাকা তোমরা যারা পেমেন্ট করবে, তোমরা সরাসরি তোমরা কিন্তু তোমাদের মোবাইলে কিন্তু এই পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে। এই পিডিএফ এর মধ্যে প্রত্যেকটি অধ্যায় থেকে 2 নম্বরে, 6 নম্বরে, 4 নম্বর, 3 নম্বর, তোমরা যাই বলো না কেন, তোমাদের মোট কথা হলো তোমাদের 2 নম্বর, 6 নম্বরের 100% তোমাদের কিন্তু সাজেশন, 100% তোমাদের ফোর্থ সেমিস্টারের সাজেশন উত্তর সহ তোমরা পিডিএফ পাচ্ছ। যারা নেবে তারাই কিন্তু এই নাম্বারে তোমরা পেমেন্ট করবে, আমাকে জানিয়ে দেবে। আর এই নাম্বার হোয়াটসঅ্যাপ, এই হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। ফাইনাল পরীক্ষার জন্য 2026-27 সেশনের একদম সম্পূর্ণ 100% সাজেশন। আর গত সাজেশনে তোমরা দেখে নেবে পর্ষদের বোর্ডের যেই, অর্থাৎ পর্ষদ থেকে যে কোশ্চেন ব্যাংক প্রকাশ করেছে, সেখান থেকে যা কোশ্চেন কমন পড়েনি, আমার থেকে 100% কমন পড়েছে। তোমরা বিগত ভিডিও তোমরা দেখে আসতে পারো। আর তোমরা যারা 26-27 সেশনে তোমরা যারা পড়ছো, আর তোমাদের এই সেশনে তোমাদের নতুন নতুন কোশ্চেন, মডেল কোশ্চেন পেপার এবং প্র্যাকটিস সেটও তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে। আর যারা নেবে অবশ্যই আমাকে জানাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে। পরবর্তী ক্লাসের জন্য তোমরা যুক্ত থাকো। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।